চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার যন্ত্রপাতি তৈরি হতো। বহুতল ভবনটিতে 5 শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। দুপুর 2টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, 7তলা ভবনের 5, 6, 7 তলায় আগুন লেগেছে। এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টায় শেষ হয়। বিকেল 5টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয় ভবনে 17টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়। নির্বাচনে ভোটার সংখ্যা 28,901। 23টি পদে মোট 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিনিধি শাহরিয়ার অন্তর তথ্য ছবিতে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বড় ধরনের অনিয়ম বা গোলযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টা থেকে শুরু করে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আজকে প্রায় 35 বছর পর আমরা ভোট দিতে পারছি। রাষ্ট্র নির্বাচন হচ্ছে, তো আমার ভীষণ ভালো লাগছে। আর চারপাশের পরিবেশ খুব সুন্দর, সবাই ভোট প্রদান করতেছে। আর আশা করি যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে। এই ফার্স্ট টাইম ভোট দিতে পেরে আসলে অনেক ভালো লাগছে। আর নির্বাচনের পরিবেশটা আসলে অনেক সুন্দর, কোনো ধরনের ঝামেলা নেই। তবে ভোট চলাকালে পাল্টাপাল্টি বিভিন্ন অভিযোগ করেন প্রার্থীরা। প্রশাসন এবং নির্বাচন কমিশনের কিছু কিছু শিক্ষক যারা ইতিমধ্যে বিমাতাসুলভ আচরণ করা শুরু করেছে আমাদের প্রতি। যে অমোচনীয় কালিটি যেটি বলেছে তা এখনই প্রায় উঠে গিয়েছে, মানে একটি পানি দিয়ে ধুলে কিন্তু উঠে যাবে। তো আমাদের কথা দেওয়া হয়েছিল অমোচনীয় কালি কিন্তু দেওয়া হবে, সেই কালিটি কিন্তু দেওয়া হয়নি। আমাদের মেজার্স হলো তার ছবি দেখা, তার চেহারা মিলিয়ে নেওয়া, তার স্বাক্ষর দেখা, ইভেন তার একটা গোপন কিউআর কোড আছে যেটা সে জানে না, সেটি আমরা ওই ভোটার তালিকার মধ্যে আমাদের কাছে রেখেছি। ফলে ওই ভোটার কখনোই বুঝতে পারবে না আমরা কিভাবে তাকে যাচাই করছি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। বলেন, 70% ভোট পড়বে বলে আশা করছেন তিনি। তারা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের জন্য এবং পুরো সিস্টেমটা যেন এফিশিয়েন্টলি রান করে সেইটা চিন্তা করেই নিয়মকানুনগুলো তৈরি করছে। আজকের দিনটাতে আমাদের সবাইকে সেই নিয়ম, আমি নিয়ম তৈরি করিনি, নির্বাচন কমিশন যথেষ্ট চিন্তা ভাবনা করে নিয়ম এবং প্রত্যেকটা সেন্টার ভিডিও সার্ভেলেন্সের আন্ডারে আছে। 283টি পদের ফল জানাতে 12 থেকে 15 ঘন্টা সময় লাগতে পারে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, রাজশাহী থেকে এই মুহূর্তে রাকসু নির্বাচনে ভোট গণনার খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, বহুল কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন ইতিপূর্বে শেষ হয়ে গেছে। বিকাল 4টা, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। মোট 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং 43টি পদে মোট ভোট অনুষ্ঠিত হয়েছে। তো আমি একটু এখানকার পরিবেশ দেখাতে চাই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং খুব শান্তচিত্ত পরিবেশে রয়েছে রাবি ক্যাম্পাস। ভোট শেষে এখন চলছে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আমার কথা হয়েছে নির্বাচন কমিশনার নজরুল ইসলামের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে ইতিপূর্বে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে এবং ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনার প্রস্তুতি চলছে। ইতিপূর্বে তারা জানিয়েছেন যে 14 থেকে 15 ঘন্টার মধ্যেই তারা ভোটের ফলাফল জানাবেন। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আমার কথা হয়েছে রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে নিরাপত্তার জন্য সকাল থেকে
আগামীকাল সন্ধ্যা পর্যন্ত 2000 যে পুলিশ মোতায়েন করা হয়েছে, তার সাথে যে র্যাব এবং বিজিবির যে সদস্যরা দায়িত্ব পালন করছে তারা দায়িত্ব পালন করবে এবং খুব শান্তশিষ্টভাবে ভোট অংশগ্রহণ করতে পেরেছে বলে জানিয়েছেন প্রার্থী এবং ভোটাররা। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে রাকসুর নির্বাচনের সর্বশেষ খবর। অন্তু, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। ভোর 4:30টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়। চাকসুর 14টি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন 7221টি। জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন 7295টি। অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন 6441টি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিজয়ীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত রেখেছে যেন নির্বাচন করতে না পারে, কিন্তু আর কোনো আপোষ নয়, জনগণ নির্বাচন চায়। সকালে ঠাকুরগাঁয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পিআর হবে কিনা সেটা পরবর্তীতে সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে। তাই আগামী নির্বাচনে পিআর চায় না বিএনপি। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। পিআরের বলেছে যে এটা সঠিক নয়, আসুন আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করব, তর্ক বিতর্ক করব, মারামারি আর করতে চাই না ভাই। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শনে এসে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। পটিয়া পৌঁছে সালাউদ্দিন আহমেদ মাদ্রাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়বের কবর জিয়ারত করেন। পরে তিনি মাদ্রাসা পরিদর্শন ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেন। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের পতন হয়েছে, আলম বিদ্বেষী সরকার আওয়ামী লীগের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কখন তাদের পতন ঘটাবেন, আমরা কেউ জানতাম না। যেন রাজপথে শাপলা চত্বরের মতো আর কোনো রকমের কোনো নৃশংস হত্যাকাণ্ডের জন্ম যেন আমরা না দেখি, সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচার কাজকে প্রযুক্তি দিক দিয়ে আরও আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনার বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি। ইতিহাসে প্রথমবারের মতো মামলা ট্রায়াল টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য নির্যাতন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ ছিল মানুষের। আবরার ফাহাদ সেখানে মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পদ্মা ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মানুষের যে ক্ষোভ, গণতন্ত্রের জন্য, নির্যাতনের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দীর্ঘদিনের ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। আবরার ফাহাদ সেখানে ফ্যাসিস্টের অত্যাচারের, নির্যাতনের শিকারের মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছিল। আবরার ফাহাদ যারা জুলাই বিপ্লব করছে তাদের সামনে একটা জ্বলজ্বন্ত উদাহরণ ছিল যে আবরার ফাহাদের হত্যা যেভাবে হয়েছে, বাংলাদেশের প্রতিকার চাই। ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় গণপিটুনি ও তীর মেরে হবিগঞ্জের চুনারু ঘাটের 3 ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বর্তমানে তাদের মরদেহ ভারতের সাম্পাহার থানা পুলিশের হেফাজতে রয়েছে। বুধবার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন 55 বিজিবি বিষয়টি নিশ্চিত করে। নিহতরা হলেন জুয়েল মিয়া, পণ্ডিত মিয়া ও সজল মিয়া। বিজিবি জানায়, 2 দিন আগে ওই 3 বাংলাদেশি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া নামক
স্থানে প্রবেশ করে সেখানেই অবস্থান করছিল। ওই স্থানটি সীমান্তের শূন্য লাইন থেকে 4 থেকে 5 কিলোমিটার ভারতের অভ্যন্তরে। সেটি ভারতের 70 বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা। ধারণা করা হচ্ছে তারা গরু পাচারের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। পরে চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদেরকে গণপিটুনি ও তীর মেরে হত্যা করে। এই ঘটনায় বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সুনামগঞ্জ থেকে র্যাব 11 র্যাব 9 যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র্যাব 11 কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট 20টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাই 7টি, মাদক মামলা 2টি, নারী ও শিশু নির্যাতন 1টি, সন্ত্রাস বিরোধী ও নাশকতা 3টি, সরকারি কাজে বাধা 5টি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির 2টি মামলা অন্তর্ভুক্ত। তিনি আরও জানায়, সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। এর আগে গত 6 অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে র্যাব তার স্ত্রী, সন্তান সহ 6 জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে। এই এলাকার বিশেষ করে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াদ্দা এলাকার একজন চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসী এবং ডাকাত সর্দার হিসেবে সে পরিচিত। তার বিরুদ্ধে 20টির অধিক মামলা রয়েছে। সেই মামলার মধ্যে এখানে ডাকাতি মামলা রয়েছে, ছিনতাই মামলা রয়েছে, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে, পুলিশি কাজে বাধার মামলা রয়েছে। খুলনায় চাঞ্চল্যকর সবুজ খা হত্যা মামলায় আরও 3 আসামিকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ। রূপসার গোয়ালবাড়ির চর এলাকা থেকে মামলার 5 নম্বর আসামি কালাম ও 6 নম্বর আসামি সাগরকে এবং 13 খাদা উপজেলার চাঁদপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় 2 নম্বর আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা ভিকটিম সবুজ খাকে পথে আটকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে সুজন ছোড়া দিয়ে সবুজের 2 হাত, পা ও কোমরে কুপিয়ে গুরুতর জখম করে, ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আসামি সুজনের স্বীকারোক্তি অনুযায়ী খালিশপুর হাউজিং এস্টেট এলাকার একটি পাকা ড্রেন থেকে হত্যায় ব্যবহৃত একটি ছোড়া ও একটি হাসুয়া দা উদ্ধার করা হয়। এর আগে মামলার 3 নম্বর আসামি নাজমাকে 9 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল। পরিকল্পনাকারী ছিল বা যেই ঘটনাকে ঘটানোর জন্য ত্বরান্বিত করেছে বা প্রভাবক হিসাবে কাজ করেছে নাজমা বেগম, তাকে আমরা প্রথম দিনই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণা করার দাবিতে সকালে ফরিদপুর প্রেস ক্লাব চত্বর জনসমুদ্রে পরিণত হয়। শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও শিক্ষার্থীরাও সমাবেশে অংশ নেন। বেলা 11টা থেকে শুরু হওয়া সমাবেশে বক্তারা বলেন, ফরিদপুরকে বিভাগ করার দাবি নতুন নয়। দীর্ঘদিন ধরে প্রশাসনিক বঞ্চনার শিকার এই অঞ্চলের মানুষ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বরিশালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বরিশাল বোর্ডে এবছর পাশের হার 62.57%, যার মধ্যে জিপি5 পেয়েছে 1674 জন শিক্ষার্থী। সকালে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ঘোষণা জানান, এবছর বরিশাল বোর্ডের অধীনে বিভাগের 6 জেলায় মোট 349টি কলেজ থেকে 61,481 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে 29,091 জন ছাত্র ও 32,390 জন ছাত্রী এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে 37,066 জন। মোট পাশ করেছে 37,066 জন, পাশের হার 62.57%। মোট কলেজের সংখ্যা 349, মোট কেন্দ্র ছিল 144। পাশ করেনি কলেজ 12টা কলেজ থেকে কোনো পাশ করেনি। এসএসসিতে সিলেট বোর্ডে এবছর পাশের 51.86%। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1602 জন শিক্ষার্থী। এমন তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী। সকালে সিলেট শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন বোর্ড চেয়ারম্যান জানান, 5 বছর পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সিলেট বোর্ডে ইংরেজি বিষয়ে গড় ফলাফল তুলনামূলক ভালো না হওয়ায় পাশের হার ও জিপিএ 5 কমেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও প্রকাশ করা হয় 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তন আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি জানান, চট্টগ্রাম বোর্ডের মোট পরীক্ষার্থী ছিলেন 1,02,970 জন। এদের মধ্যে পাশ করেছেন 53,560 জন। সামগ্রিক পাশের হার 52.57%। জিপিএ 5 পেয়েছেন 6,097 জন শিক্ষার্থী। চট্টগ্রাম নগরীর পাশের হার 70.90%। জেলায় 43.63%। কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার 48.86%। পাশ এবং জিপিএ 5-এর হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। জিপিএ 5 পেয়েছে 2,707 জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে 1,749 জন। ছেলেরা জিপিএ 5 পেয়েছে 958 জন। সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম এসব তথ্য জানান। চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে 99,576 জন পরীক্ষা দেয়। মেয়েদের পাশের হার 53.37%। ছেলেদের পাস 42.70%। কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ পাশ করেছে 5টি প্রতিষ্ঠান থেকে। 9টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। খুলনায় নৌবাহিনীতে নাবিক পদে ভর্তির নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের 2 সদস্যকে আটক করেছে নৌবাহিনী। দুপুরে নগরী সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার খুলনা নগরীর 5টি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় 16 জন চাকরি প্রার্থী ও 2 প্রতারককে আটক করা হয়। অভিযানে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্যাংক চেক সহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আরও বলেন, প্রতারক চক্রের সদস্যরা নৌবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে 10 থেকে 15 লাখ টাকা দাবি করত। ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের সক্রিয় 2 জন সদস্যকে আটক করা হয়। অভিযান চলাকালীন সময়ে হোটেল সোসাইটির 20 নম্বর কক্ষ হতে বিভিন্ন ধরনের জাল প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক এবং ভর্তি সংক্রান্ত আনুষঙ্গিক জাল নথিপত্র জব্দ করা হয়। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ থেকে দাইয়া বিবি হয়ে নাপিতঘাটা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ 10 বছরেও বেশি সময় ধরে রয়েছে চরম নাজুক অবস্থায়। রাস্তার ভাঙাচোরা, খানাখন্দ আর কাদার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের প্রাণকেন্দ্র কন্ট্রাক্টর মসজিদ থেকে শুরু হয়ে দাইয়া বিবি ও নাপিতঘাটা পর্যন্ত এই সড়কটি যেন দশকের পর দশক ধরে ভুলে যাওয়া এক অবকাঠামো। 2024 সালের ভয়াবহ বন্যায় সড়কটি পুরোপুরি ভেঙে পড়ে, আর তারপর থেকে এটি প্রায় চলাচলের অনুপযোগী। প্রতিদিন প্রায় 20,000 মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করলেও উন্নয়নের ছোঁয়া মেলেনি একটুও। কোনো লোকের যদি জরুরি ভিত্তিতে কোনো ডাক্তার কাছে নেওয়ার জন্য কোনো লোক যদি উদ্যোক্তা নেয়, অনেক দূর ঘুরে আমাদেরকে যাইতে হয়। আমাদের এখানে যে যারা ফার্মাসি ব্যবসায়ী আছে বা বিভিন্ন ব্যবসায়ী আছে, তাদের জন্য বড় বড় কোম্পানির যে গাড়িগুলা আসতে পারে না। স্থানীয়দের অভিযোগ, সড়কের নাম পরিবর্তন নিয়ে দ্বন্দ্বের কারণে এই রাস্তার উন্নয়ন কাজ অনিচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান এই রাস্তাটি তাদের মায়ের নামে করতে চাইলে এলাকাবাসী আপত্তিতে তা ব্যর্থ হয়। তারপর থেকে অগ্রগতি থেমে যায়। কেউ যদি কোনো শাস্তি পেতে যায়, এই রাস্তার ওই মাথা থেকে এই মাথা 3 কিলো পর্যন্ত জার্নি করলে তার এই পৃথিবীতে একটা শাস্তি পাওয়া হয়ে যাবে। আমাদের আশেপাশে এত প্রভাবশালী মানুষ, কিন্তু কারো কোনো এটাতে যেন কোনো মাথা ব্যথা নেই, কোনো অনুভূতি নেই। এমন অবস্থা, মানুষ তো চলা হয়ে যায় দূরের কথা, মানুষ এখন ভ্যান গাইড করি হয়তো পারে না। একদিক গাড়ি চালাইলে আরেক দিকে গাড়ি উল্টে যেতে চায়। অনেক টন পড়ে গেছে, অনেক সিএনজি পড়ে গেছে। পাঠাননগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটিতে অতি সহসায় কাজ আরম্ভ করা হবে বলে জানিয়েছে এলজিডির নির্বাহী প্রকৌশলী। পল্লী অবকাঠামো প্রজেক্ট ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই প্রজেক্টের আন্ডারে আমরা টেন্ডার করেছি। ইতিমধ্যে টেন্ডার ওপেন হয়ে গেছে। এটা প্রাকৃতিক মূল্য প্রায় 8 কোটি টাকা। 10 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার রাস্তা বেশ ক্ষতিগ্রস্ত, সেটা আমরা এই স্কিমের মাধ্যমে মেরামত করে দেব। রাস্তাটির গুরুত্ব শুধু ছাগলনাইয়া নয়, পার্শ্ববর্তী ফেনী সদর থানার মোটবি ইউনিয়নের শাহাপুর, লস্করহাট, 7 শতাব্দী সহ 10টিরও বেশি গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করে। এটি যেন একটি লাইফলাইন, অথচ সেই লাইফলাইনের আজ মরণ দশা।
শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার ও শিক্ষার প্রসারে তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এই মনোনীত হয়েছেন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালে এসএসসি পাশ করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন। বয়স মাত্র 17 বছর, অথচ এরই মধ্যে শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার আর শিক্ষার প্রসারে কাজ করে অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি। গত 3 বছর ধরে মাঠ পর্যায়ে কর্মশালা, অনলাইন প্রচারণা, ওয়েবিনার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিক্ষা বঞ্চনার মতো সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন সুদীপ্ত। স্বীকৃতিস্বরূপ শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছেন তিনি। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের জন্য কাজ করতে চান সুদীপ্ত। শিশুদের যে চাহিদা, এগুলো শিশুরা ছাড়া অন্য কেউ পূরণ করতে পারে না। তো সেক্ষেত্রে শিশুরা যখন শিশুদের নিয়ে কাজ করবে, তখনই আর কি দেখা যাচ্ছে শিশুদের সমস্যাগুলো ফলপ্রসূ হতে পারে। সুদীপ্তর এমন অর্জনে গর্বিত তার স্বজনরাও। শিশু সাহিত্যে যে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছে, এর জন্য আমি গর্বিত। এটা অনেক অর্জন। ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক এটা না, ও একটা ভালো মানুষ হোক, সবাইকে সাহায্য করুক, ও যেন বড় কিছু হয়, এইটি আমাদের সবার কাছে প্রার্থনা। জাতীয় শিশু পুরস্কার, যেটাকে আমরা শিশু নোবেল হিসেবে জানি, সেখানে সে মনোনীত হয়েছে। সাতক্ষীরার একজন কৃতি সন্তান হিসেবে সে ইতিমধ্যেই পরিচয় পেয়ে গেছে, আর আমরা আশা করছি যে সে এটা পাবে। সুদীপ্তর এমন অর্জন সকলের জন্য গর্বের, তাই এই সফলতা সাতক্ষীরার পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেবে বলে মনে করেন জেলা শিশু বিষয়ক এই কর্মকর্তা। সুদীপ্ত যেরকমভাবে তার কাজ করেছে এবং তার এই কাজের ধারা অব্যাহত রাখবে বলেই আমরা বিশ্বাস করি, এবং আমাদের আজকে শিশুরা সুদীপ্তকে দেখে সামনে আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রেরণা পাবে বলেই আমি বিশ্বাস করি। সাতক্ষীরার সুদীপ্ত সহ বাংলাদেশ থেকে 33 জন শিশু মনোনয়ন পেয়েছে। বয়স কম হলেও তিনি প্রমাণ করেছেন সংকল্প আর সাহস থাকলে বয়স কোনো বাধা নয়। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়ার স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সুদীপ্ত। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। বাউল সম্রাট ফকির লালন শাহর 135তম তিরোধান দিবস উপলক্ষে কাল থেকে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে শুরু হচ্ছে 3 দিনব্যাপী লালন উৎসব। এবারের তিরোধান দিবস জাতীয়ভাবে পালন করায় উৎসব হবে ভিন্ন আঙ্গিকে। ঢাকা থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে নান্দনিকভাবে সাজানো হচ্ছে মেলা চত্বর, মঞ্চেও থাকছে বৈচিত্র্য। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাছুর তথ্য, ভিডিও চিত্রে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। উপমহাদেশের আধ্যাত্মিক সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর প্রথমে তার অনুসারীরা, পরে লালন একাডেমি ও জেলা প্রশাসন প্রতি বছর লালন উৎসব পালন করে আসছে। জাতীয়ভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি 17, 18 ও 19 এই 3 দিনব্যাপী লালন উৎসবের আয়োজন করেছে। ঢাকা থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে নান্দনিকভাবে সাজানো হচ্ছে মেলা চত্বর। এবার মঞ্চেও থাকছে বৈচিত্র্য, মেলায় থাকছে না বাড়তি কোনো স্টল। শুক্রবার এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর। ইতোমধ্যেই লালন অনুসারী, ভক্ত, অনুরাগী আর দর্শনার্থীরা সাইজির ধামে আসতে শুরু করেছেন। সাইজের এই অনুষ্ঠানের 1 মাস 2 মাস আগে থেকে আমাদের মনের ভেতরে ছটফট করে যে কখন যাব। দুনিয়াবি যাতনা, এই যাতনার বাইরে এসে জ্ঞান চর্চা করে নিজের মনুষ্যত্ব এবং মানবিক চেতনাকে জাগ্রত করা, এটাই এই জন্য এখানে আসা। মানব আত্মার মুক্তির একমাত্র পথ হচ্ছে ফকির লালন সাহেব। উনি বাংলা ভাষাভাষীর জন্য দিয়ে গেছে। যদি এর ভেতর থেকে কেউ নিতে পারে তার আত্মা প্রশান্তি হবে। লালনের গান ছোটবেলা থেকেই শোনা হয় এবং ওনার গানের প্রতি প্রবল একটা তীব্র আকাঙ্ক্ষা থেকেই এখানে আসা, এবং এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে।
প্রতিদিনই রাতে আখড়াবাড়ির মূল মঞ্চে আলোচনার পাশাপাশি একাডেমি শিল্পী ও দেশবরেণ্য লালন শিল্পীরা আধ্যাত্মিক গান পরিবেশন করবেন। অন্যদিকে আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসছে বিশাল লালন মেলা। আমাদের মেলার জন্য বাইরের মাঠ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আমাদের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আশা করি আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই এবারের প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ কয়েক স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কে কোথায় থাকলাম এটা বড় কথা না, যে যার অবস্থান থেকে যেন এই উৎসবটা আমরা সুন্দরভাবে পালন করতে পারি। ধর্ম, বর্ণ, জাতপাত ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে লালনের দর্শন নিয়ে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার আহ্বান সাধু বাউলদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে আমাদের কৃষি। বরগুনার তালতলিতে উপসি আমন ধানের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। অনাবৃষ্টি আর ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাঠে ঘুরে দাঁড়িয়েছেন চাষিরা। এবছর তালতলি উপজেলার প্রায় 16,160 হেক্টর জমিতে ধানের উৎপাদন আগের বছরের চেয়ে 20 থেকে 25% বেশি। কৃষি বিভাগ বলছে, আধুনিক চাষাবাদ ও মানসম্মত বীজ ব্যবহারের ফলেই এই বাম্পার ফলন সম্ভব হয়েছে। কৃষকরা বলছেন, ভালো দাম পেলে আর উৎসাহ পাবেন, আর সোনালী ধানে ভরে উঠবে তালতলির মাঠঘাট। এখানে আমরা বন্যা সহনশীল জাত সরবরাহ চেষ্টা করি, পাশাপাশি আপৎকালীন বীজ তোলা করার চেষ্টা করি যেন আমাদের বীজটা নষ্ট না হয়, এবং পাশাপাশি শাকসবজির ক্ষেত্রে সজ্জন পদ্ধতিতে আমরা শাকসবজি রোপণ করার চেষ্টা করি। এবং আমরা এর পাশাপাশি এই গত অর্থ বছরে আমরা কৃষি পুনর্রোপণ কৃষির আওতায় আমরা কিছু তাল চারা রোপণ করেছি অত্র এলাকাতে। দিনাজপুরের ফুলবাড়িতে গুলশা, পাবদা, ট্যাংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাক আলী, উপজেলার মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাকিন। ঝিনাইদহে 5,500 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলার বিভিন্ন গ্রামের 5,485 জন সুবিধাভোগী কৃষকের মাঝে 24 মেট্রিক টন বীজ, 55 মেট্রিক টন ডিএপি ও 49 মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের জামালপুর কর্তৃক আয়োজিত ভার্মি কম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোগ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের জামালপুর কর্তৃক আয়োজিত ভার্মি কম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কৃষি গবেষণা বিনা উপকেন্দ্রে কৃষক প্রশিক্ষণের আয়োজন করে। বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর রাখি রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ডক্টর শরীফুল হক ভুইয়া, বিনার পরিচালক ডক্টর আজিজুল হক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মঞ্জুল কাদের, ডিটিও পিকন কুমার সাহা, উপজেলা কৃষিবিদ এমদাদুল হক, ডক্টর মাহবুর রহমান খান। দিনাজপুরের ফুলবাড়িতে সবজি ও মাঠে চাষযোগ্য সবজির আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কার্যালয়ে 330 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাক আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাকিন। ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ভোরে শহরের মৌলভীপাড়ায় দেওয়ান প্লাজা ভবনের 5ম তলার ফ্ল্যাটের একটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর 4:12 999-এর মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষটি থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমেদের মরদেহ উদ্ধার করা হয়।
আগুনটা মূলত 3টার পরে নাকি সংঘটিত হয়েছিল। তো যেটা হচ্ছে আমাদেরকে অনেক পরে বোধহয় মেসেজটা দেওয়া হয়, যার কারণে তারা যে সময়টা গিয়ে পৌঁছে ততক্ষণে যে ভিকটিম ভিতরে ছিল উনি স্পাইনাল কর্ড অপারেশন ছিল এবং অসুস্থ ছিল, এবং যে তাদের যে ফ্যামিলি মেম্বাররা ছিল তারা তাকে ঘরে রেখে তারা বের হয়ে আসে। আমি ইভেন্টকে একটা বিষয় না বললেই নয়। এখানে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ভয়াবহ অগ্নিকাণ্ডে শামেলা বেগম নামে এক নারী দগ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার উপজেলার শ্যামসিদ্ধ ইউনিয়নের 1 নং ওয়ার্ড গাদিঘাট মিত্তেরহাটি এলাকায় আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়িতে শামেলা বেগম একাই ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। হঠাৎ ঘরে আগুন দেখে এলাকাবাসী শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় রাত 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভারে দিনে দুপুরে খ্রিস্টান সম্প্রদায়ের 3 যুবক এক নারী শিক্ষার্থীকে সাভারের গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ঘটনার পর থেকে ওই 3 যুবক পলাতক রয়েছে। গতকাল উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। সাভার থানার ওসি জুয়েল মিয়া বলেন, ধর্ষণকারী সবাই সাভারের স্থায়ী বাসিন্দা। তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদিল। সকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জাদুকাটা নদীতে ইজারা বহির্ভূত এলাকা থেকে কিছু কুচক্রী মহল এবং অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলন করছেন। এতে ব্যাপকভাবে নদীর পাড় ভাঙনের ফলে নিকটবর্তী লাউড়েগড় বিজিবি ক্যাম্প সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। লাউড়েগড় বিওপিতে আমরা কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য এবং নৌযান মোতায়েন করেছি। তবে সেটি অবৈধ বালু উত্তোলনকারীদের যে নৌকা, যে শ্রমিকের পরিমাণ তার তুলনায় কিন্তু কম। এই ব্যাপারটি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লক্ষ্মীপুরে বাস কাউন্টার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার শহরের ঝুমুর এলাকায় এমন ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় 16 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহতরা হলেন মিজান মোল্লা, জাহাঙ্গীর, দীপু, ফরহাদ, শুভ সহ আরও অনেকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় 70 কিলোমিটার এলাকায় চলছে ইলিশের অভয়াশ্রম। আর অভয়াশ্রম বাস্তবায়নে গত 4 অক্টোবর থেকে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। ভোর থেকে নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এদিন চাঁদপুর সদর, হাইমচর, মাঝেরচর, ঘড়িনা, ফেরিঘাট সহ কয়েকটি এলাকায় নদী তীরবর্তী স্থানগুলো অভিযান চালিয়ে প্রায় 1 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও নিষেধাজ্ঞার শুরু থেকে প্রায় 10 লাখ মিটার জাল জব্দ করে নৌবাহিনী। পরে জেলা টাস্ক ফোর্সের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ সংরক্ষণ 2025 অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ গত 4 অক্টোবর 2025 থেকে সমুদ্রে, উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন জেলায় মোতায়েন রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ধানসিঁড়ি, চাঁদপুর সদর এবং হাইমপুরের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে এবং বিভিন্ন অপারেশন পরিচালনা করছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় 28 জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে 6টি মাছ ধরার ট্রলার, প্রায় 6.5 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে 6টি মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহে 174তম বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস পালিত হয়েছে। সকালে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট ময়মনসিংহ জেলা আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আলী সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর নাজমুল আলম খান, উপাধ্যক্ষ ডক্টর মতিউর রহমান, ড্যাব নেতা ডক্টর মোহাম্মদ ইসাক সহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জের চৌহালিতে 179তম বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস পালিত হয়েছে। উপজেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে র্যালি ও হাসপাতালের বহির্বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, অধ্যাপক ডক্টর জুলফিকার আলী, অধ্যাপক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর আশরাফ উদ্দিন মল্লিক সহ অন্যান্য শিক্ষক চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর মিজানুর রহমান রাজু এবং সভাপতিত্ব করেন ডক্টর রেহানা খাতুন। কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে হালিশহর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে গ্যাস কূপের টেস্ট বোরিং উদ্বোধন করেছেন মেয়র ডক্টর সাদত হোসেন। প্রকল্পের উদ্বোধন শেষে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে বর্জ্যকে সম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। তিনি জানান, সিটি কর্পোরেশনের ওয়েস্ট টু এনার্জি উদ্যোগের আওতায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস উৎপাদনের কাজ শুরু হয়েছে। ডক্টর সাদত হোসেন বলেন, প্রতিদিন চট্টগ্রামে প্রায় 3000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে সিটি কর্পোরেশন সংগ্রহ করে 2200 টন। বাকি বর্জ্য নালা ও খালে গিয়ে জলাবদ্ধতা ও দূষণের কারণ হয়ে দাঁড়ায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সুনামগঞ্জে গণসংযোগ ও মহিলা সমাবেশ হয়েছে। দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ সদর পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আফেরদৌস লিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম নুরুল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। দুপুরে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফির সভাপতিত্বে ও আবু হাসান অভির সঞ্চালনা, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রনি, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের কাছে পৌঁছে দিতে টাঙ্গাইলের ঘাটাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। আজ ঘাটাইল উপজেলায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীর মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এই সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত সরকার নূপুর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা ও মহানগর জামায়াত ইসলামী। শহরের চাষারায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে জেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়। এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর জামাতের সভাপতি মাওলানা আব্দুল জব্বার সহ আরও অনেকে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস 2025 উদযাপিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আকুন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে 12 তলা তৃতীয় একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়। শোভাযাত্রা ও কেক কাটা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। শেরপুরের ঝিনাইগাতীতে মহারাশি নদীর 2 পাড়ে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী। বিকেলে স্বাক্ষর নামা সহ স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর হস্তান্তর করা হয়। এ সময় বিশিষ্ট নাগরিক ও শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সাম্মাদ ডালিয়া, জনউৎসবের সভাপতি আবুল কালাম আজাদ, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য জাহেদুল হক মুনির উপস্থিত ছিলেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ঝিনাইগাতী বাজারে প্রায় 4000 মানুষ এই দাবিতে গণস্বাক্ষর করেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতলাশপুর এলাকার দাগিরমার খাল দখলমুক্ত সরকারি সম্পত্তির উপর স্থাপিত স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল ও শিক্ষার্থীদের খেলার মাঠ করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন আতলাশপুর এলাকার সোনার বাংলা মডেল স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও এলাকাবাসী। ৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে মাদারীপুর জেলা কালভুক্ত ক্রেডিট ইউনিয়ন সমূহের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি BM হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন। আলোচনা সভায় কালবের আঞ্চলিক ডিরেক্টর মনিকা মুন্সি, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন। পটুয়াখালী জেলা জামাতে ইসলামের উদ্যোগে PR পদ্ধতিতে নির্বাচন এবং 5 দফা দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার জেলা শহরের ঝাউতলা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা জামাতে ইসলামের আমির নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতে ইসলামের সেক্রেটারি শহীদুল ইসলাম আল কায়সারি এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী পৌরসভা মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ নাহিয়ান। মেহেরপুরে বেতন বৃদ্ধি সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন হরিজন সম্প্রদায়ের ঐক্য পরিষদের সভাপতি বাচ্চু বাসফোর। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী স্বপন ভুইমালী, বিনোদ দীপক সহ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নারী পুরুষ। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার 40 নম্বর ওয়ার্ডের চরি হালদার শিল্পার অসহায় 2 পরিবার মানবেতর জীবনযাপন করছিলেন দীর্ঘদিন ধরে। অর্থের অভাবে ভাঙা ঘর মেরামত করতে না পারায় অঞ্জলা শীল ও শিমুর শীলের পরিবার ছিল চরম দুর্দশায়। তাদের এই অসহায়ত্বের কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জামাত ইসলামী 40 নম্বর ওয়ার্ডের সভাপতি ইউসুফ। সকালে তার পক্ষ থেকে 2টি পরিবারের মধ্যে ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থ প্রদান করা হয়। চট্টগ্রামের সিটি গেট এলাকায় সদ্য বহিষ্কৃত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও 10 নং সলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বারের বহিষ্কার আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। নিয়াজ মোর্শেদ জীবনের সভাপতিত্বে ও দিদারুল আলম অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি সদস্য ও সভাপতি SM লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স কোরের রিক্রুট ব্যাচ 2025 সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট সেনানিবাস অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল OC&SA অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল মোস্তাগাউসুর রহমান খান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে অর্ডিন্যান্স কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করল। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণ সম্পূর্ণকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আনোয়ারায় উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল কাদেরকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদ সভাপতি মেজবা উদ্দিন চৌধুরী জাহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন। তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ হয়েছে। সকালে জেলা পরিষদ চত্বরের ফেস্টুনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে জেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু করেন। উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও জার্সি বিতরণ করেন।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025 উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য সমাপনী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা শিশু একাডেমি ও জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। চট্টগ্রামের জোরারগঞ্জে মার্কাজুত তাফিজের হিফজ সমাপ্তি ও সবক প্রদান এবং আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মাওলানা মকসুদ আহমেদ। আয়োজনের সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন সাহেব। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা জাফরউল্লাহ। জোরারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল হাই সহ আরও উলামাগণ, গণমাধ্যম কর্মী এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।